আজ একটা ব্যাপার জানার জন্য তোদের সবাইকে আমি ডেকেছি। তোরা তো পৃথিবীর বিভিন্ন রাজ্যে থাকিস। আচ্ছা বল তো, পৃথিবীর সব থেকে সুন্দর মেয়ে কোথায় পাওয়া যাবে? আমি বিবাহ করব বলে ঠিক করেছি। এ তো খুব আনন্দের বিষয় রাজামশাই। তবে আমার জানা মতে পৃথিবীতে সব থেকে সুন্দর মেয়ে শুধু পরীরাজ্যেই আছে, আর সেই মেয়েটি হলো রানীপুরীর মেয়ে রূপালী পরী। তুই ঠিক বলছিস তো শাকচুন্নি? তাহলে তোরা বিয়ের ব্যবস্থা কর, আয়োজন কর। আমি আমি ওই রূপালী পরীকেই বিয়ে করব। আর হ্যাঁ, এখন থেকে শুরু করে বিয়ের অষ্টমঙ্গলা অবধি তোরা এই রাক্ষস রাজ্যেই থাকবি আর আমার সাথে আনন্দ করবি। রাক্ষস রাজার আদেশে রাক্ষসের বিয়ের আয়োজন করে। আর এইদিকে রাক্ষস রাজা ভাবতে থাকে কিভাবে শক্তিশালী রানীপরীর কন্যাকে পরীরাজ্য থেকে তুলে নিয়ে আসবে। এইদিকে রানীপরী পরীরাজ্যের শান্তির জন্য জগদ্ধাত্রী পুজো করার উদ্দেশ্যে চাঁদের দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। মা রূপালী পরী, আজ যে আমি চাঁদের রাজ্যে যাওয়ার জন্য বেরিয়ে পড়ব, আর জগদ্ধাত্রী পুজো শেষ করেই আবার ফিরে আসব। এই পুজো না করলে যে দেবী আমাদের উপর অসন্তুষ্ট হবেন আর পরিরাজ্যকে ভস্ম করে দিবেন। যাই হোক, তুই নিজের খেয়াল রাখিস আর সাবধানে থাকিস মা, আর এই পরিরাজ্যটিকে দেখে রাখিস, কেমন? আচ্ছা ঠিক আছে মা, তুমি সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো। এসব কথা বলে রানী পরী চাঁদের দেশে রওনা দেয়। আর রাক্ষসরাজ এসব তার জাদুর জলের থালায় দেখছিল। এটাই সুযোগ, রানীপরী তো পরিরাজ্য থেকে বেরিয়ে পড়ল, এর মধ্যে এই কাজটা সেরে ফেলতে হবে আমাকে। এসব চিন্তা করে রাক্ষসরাজ পরিরাজ্যে যায় এবং রূপালী পরীকে বন্দি করে। আর তখনই সেখানে পরিরাজ্যের অনিতা পরী চলে আসে। এই শয়তান রাক্ষসরাজ, তোর তো সাহস কম নয়। তুই এসেছিস পরিরাজ্যে রূপালী পরীকে বন্দি করতে? ছেড়ে দে বলছি, ছেড়ে দে। এইসব কথা বলে অনিতা পরী রাক্ষসরাজের সামনে বাধা হয়ে দাঁড়ায়। আর রাক্ষসরাজ রেগে গিয়ে তার জাদু শক্তি দিয়ে অনিতা পরীকে আহত করে। আর রাক্ষসরাজ রূপালী পরীকে তুলে নিয়ে যায়। আর কয়েকদিন পরেই রানী পরী তার পরিরাজ্যে ফিরে আসে। আপনি ফিরেছেন রানীমা, আমি তো আপনার জন্য অপেক্ষা করছিলাম। এদিকে যে সর্বনাশ হয়ে গেছে। আপনি চলে যাওয়ার পর রাক্ষসরাজ এসে রূপালী পরীকে তুলে নিয়ে গেছে। আমি বাধা দেওয়ার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু রাক্ষসরাজ আমাকে আহত করে রূপালী পরীকে তুলে নিয়ে গিয়েছে। এই দেখুন রানী পরী, আমার শরীরে কতগুলো ক্ষত এখনো রয়ে গেছে। ওই রাক্ষসরাজের এত বড় সাহস, আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। ওই রাক্ষসরাজকে এবার আমি উচিত শিক্ষা দিব, কিন্তু আমার মেয়েকে কোথায় বন্দি করে রেখেছে সেটাই আমাকে আগে জানতে হবে। এরপর রানী পরী রূপালী পরীকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং একে একে সকল রাক্ষসদের গুহায় গিয়ে রূপালী পরীকে খুঁজতে থাকে। কি কাণ্ড, আমার মেয়ে তো কোনো রাক্ষসের গুহাতেই নেই, এমনকি কোনো রাক্ষসীও তাদের গুহাতে নেই। কোথায় গেছে সকলে? এবার আমি আমার কন্যাকে কোথায় খুঁজে পাবো? কোথায় আছে যে আমার কন্যা? এসব কথা বলতে বলতে রানী পরীর চোখ দিয়ে জল বেরিয়ে আসে এবং রানী পরী চোখের জল মুছতে মুছতে গুহা থেকে বাহিরে বের হয়ে আসে এবং সে অস্থির হয়ে আকাশে উঠতে থাকে। আর হঠাৎই রানী পরী একটি শাকচুন্নিকে দেখতে পায়। রানী পরী যে শাকচুন্নি তার ঝুড়িতে করে কিছু যেন একটি নিয়ে যাচ্ছে। আর এটা দেখে রানী পরী শাকচুন্নিটির কাছে যায়। এই শাকচুন্নি, বল তোর রাক্ষসরাজ কোথায়? বল আমাকে, তোদের রাক্ষসরাজ কেন আমার কন্যাকে তুলে নিয়ে গেছে আর কোথায় রেখেছে? নয়তো তোর প্রাণ আমি আজকে কেড়ে নিব। না না রানী পরী, তুমি আমার কোনো ক্ষতি করো না। আসলে রাক্ষসরাজ রাক্ষসপুরীতে আছে, আর সেখানেই সকল রাক্ষসীরা রাক্ষসরাজের সাথেই আছে। আর আমি এসেছিলাম রাক্ষসরাজের জন্য গায়ে হলুদের হলুদ নিতে।
আসলে রাক্ষস রাজ্যে তো আর হলুদ নেই। রাক্ষস রাজ্যে আপনার মেয়েকে বিবাহ করবেন। কি? ওই শয়তান রাক্ষস রাজের এত বড় সাহস, সে আমার মেয়েকে কিনা বিবাহ করবে? তাহলে আর দেরি না করে এখনই বল, আমার মেয়ে কোথায় আছে? এক্ষুনি বল, নয়তো আজ তোর রক্ষে নেই। বলছি, এক্ষুনি বলছি রানীপরি। আসলে রাক্ষসরাজ রূপালী পরীকে তিব্বত পাহাড়ের চূড়ায় একটি কলা গাছের ভেতরে রেখেছে, যেন সেখান থেকে রূপালী পরী পালিয়ে যেতে না পারে। আর রূপালী পরী এখনো সেখানেই বন্দি আছে। গায়ে হলুদের সময় রাক্ষসরাজ গিয়ে রূপালী পরীকে সেখান থেকে নিয়ে আসবেন। তার আগেই আমি আমার কন্যাকে মুক্ত করে নিয়ে আসবো আর রাক্ষস রাজকে উচিত শিক্ষা দিব। এরপর রানীপরি তিব্বত পাহাড়ের চূড়ায় যাওয়ার জন্য রওনা দেয়। আর এইদিকে শাকচুন্নিটি রাক্ষস রাজকে খবর দেওয়ার জন্য রাক্ষসপুরীতে যায়। আর ততক্ষণে রানীপরি কলা গাছের কাছে যায়। কি মুশকিল, বন্দিপরি ও কলা গাছ, কোন কলা গাছের মধ্যে আমার মেয়ে আছে? এখন আমি খুঁজবো কিভাবে? এই তো দেখছি আরেক বিপদ হলো। আরে এত কিছু ভাবছো কেন? তোমার কন্যা আমার মধ্যে বন্দি আছে। আমায় কেটে ফেললে তবেই তুমি তোমার মেয়েকে উদ্ধার করতে পারবে। না না, তুমি ওর কথা শোনো না। তোমার কন্যা আমার মাঝে বন্দি আছে। তাড়াতাড়ি উদ্ধার করো তোমার কন্যাকে। না না, তুমি ওর কথা বিশ্বাস করো না। ও তোমাকে বোকা বানাতে চাচ্ছে। আর তোমাকে সাহায্য করতেই আমি আগে আগে তোমাকে সবটা বললাম। চুপ করো তোমরা আর নিজেকে সত্যবাদী দেখাতে এসো না। আমি নিজেই খুঁজে নিব আমার মেয়ে কোন কলা গাছের মধ্যে আছে। এরপর রানীপরি দুই কলা গাছের দিকেই ভালোভাবে দেখতে থাকে এবং সে দেখতে পায় একটি কলা গাছ স্বাভাবিকভাবে থাকলেও আরেকটি কলা গাছ ভাসমান ভাবে আছে। আর এটা দেখে রানীপরি মনে মনে ভাবতে থাকে, এ কেমন কলা গাছ? এ তো দেখছি ভাসমান কলা গাছ। তার মানে এটাই মিথ্যুক কলা গাছ, আর এটাই জাদুকরের তৈরি। তার মানে নিশ্চয়ই এই স্বাভাবিক কলা গাছের মধ্যেই আমার মেয়ে আছে। এসব কথা ভাবতে ভাবতে রানীপরি একটি তলোয়ার নিয়ে আসে। এই তো, এখন এই তলোয়ারটি দিয়ে আমাকে কেটে ফেলো আর তোমার মেয়েকে উদ্ধার করো। ভাসমান কলা গাছের কথা শেষ হতে না হতেই স্বাভাবিক কলা গাছটিকে তার তলোয়ারটি দিয়ে কেটে ফেলে। সেখান থেকে রূপালী পরী বেরিয়ে আসে। আর ঠিক তখনই সেখানে রাক্ষসরা চলে আসে। রানীপরি, তুই এখান অব্দি চলে এসেছিস আর আমার রূপালীকে উদ্ধারও করে নিয়েছিস। তবে শুনে রাখ, তুই আমার কিচ্ছু করতে পারবি না। আর আমি তোর চোখের সামনে দিয়ে তোর মেয়েকে তুলে নিয়ে যাব আমার রাক্ষসপুরীতে, আর আমি ওকে বিবাহ করব। তোর সেই স্বাদ আর কখনো পূরণ হবে না রাক্ষসরাজ, কারণ এবার আমার মা আমার সাথে আছে। এবার আর তুই আমাকে বন্দি করতে পারবি না শয়তান রাক্ষসরাজ। এবার আমরা দুই মা মেয়ে মিলে তোকে ভস্ম করে দিব। রূপালীর কথা শেষ হতে না হতেই সেখানে রাক্ষসী আর শাকচুন্নিরা চলে আসে। রাক্ষসরাজ তখন অট্টহাসি দিয়ে বলতে থাকে, যে দেখ, আমার উত্তর শরীরটা চলে এসেছে। তোর সাথে যদি তোর মা থাকে, তাহলে আমার সাথেও আমার বন্ধুরা আছে, আর তোরা আমার কিচ্ছু করতে পারবি না। রাক্ষসরাজের এমন দম্ভ মুহূর্তের মধ্যে ভেঙে যায়, কারণ রানীপরি এবং রূপালী পরি একে একে সকল রাক্ষসী এবং শাকচুন্নিদেরকে ভস্ম করে দেয়, সাথে রাক্ষসরাজকেও ভস্ম করে দেয়। যাক, এবার আমাদের শত্রুরা শেষ হয়ে গেছে। চলো মা, এবার আমরা পরিরাজ্যে ফিরে যাই। এরপর রানীপরি এবং রূপালী পরি পরিরাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়। হিজলপুর গ্রামে দক্ষিণে বড় একটা কাঁঠাল গাছ দাঁড়িয়ে আছে। তবে সেটা কোনো সাধারণ কাঁঠাল গাছ নয়। ওই কাঁঠাল গাছটা জাদু শক্তি প্রাপ্ত ছিল। কাঁঠাল গাছের জয় হোক, সাধু বাবার জয় হোক। কাঁঠাল গাছ, আমার নাতনি দুদিন ধরে খুবই অসুস্থ। আমার নাতনির জ্বর কিছুতেই কমছে না। তুমি আমার নাতনিকে সুস্থ করার ব্যবস্থা করো না কাঁঠাল গাছ। মিনতির কথা শেষ হতে না হতেই কাঁঠাল গাছ থেকে উজ্জ্বল আলোক রশ্মি বের হয়, আর ছোট্ট একটা ঘটি ভর্তি তরল পানীয় বৃদ্ধা মিনতির সামনে চলে আসে। এই ঘটিটা নিয়ে যাও বুড়িমা। এই ঘটির তরল পানীয়গুলো তোমার নাতনিকে নিয়ম করে 3 বেলা খাওয়াবে।
তবেই তোমার নাতনি একদম সুস্থ হয়ে যাবে। এরপর মিনতি খুশি হয়ে ঘটিটা নিয়ে বাড়িতে চলে যায়। দিদি ভাই, একটু কষ্ট করো দেখি, এই ওষুধটা খেয়ে নে। এই ওষুধ খেলে তুই সুস্থ হয়ে যাবি রে। এই ওষুধ যে সাহায্যকারী কাঁঠাল গাছ দিয়েছে আমায়। এই কথা বলে মিনতি তার নাতনি শুভাকে ওষুধটা খাইয়ে দেয়, আর দুদিনের মাথায় শুভা একদম সুস্থ হয়ে যায়। ও ঠাকুমা, দুদিন অসুস্থ থেকে আমার যে কি অশান্তি লাগছিল সে তোমাকে বলে বোঝাতেই পারবো না। কিন্তু ঠাকুমা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, একটা কাঁঠাল গাছ এত কিছু কি করে করতে পারে? অসুস্থ হলে ওষুধ দেয়, টাকার অভাব হলে টাকা দেয়, আবার কারো খাবারের প্রয়োজন হলে খাবারও দেয়। একটা কাঁঠাল গাছ এত সাহায্য করতে পারে কি করে? আর এই জাদু শক্তি বা পেলো কিভাবে বলো তো? ও মা, আমার নাতনির মাথায় যে দেখি অনেক প্রশ্ন ঘুরছে। তবে শোন দিদি ভাই, এই গ্রামে অনেক কাল আগে এক সাধু বাবা এসেছিল, আর এই গ্রামের মানুষ সাধু বাবাকে এত আপ্যায়ন করেছিল যে সাধু বাবা তুষ্ট হয়েছিল, আর এই গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। আর বেশ কিছুদিন পর সাধু বাবা অসুস্থ হয়ে পড়ে। বাচ্চারা, তোরা আমাকে এত ভালোবেসে আদর যত্ন করে আমাকে তুষ্ট করেছিস, যা আমি তোদেরকে বলে বুঝাতে পারবো না। আমি সত্যি অনেক সন্তুষ্ট। এই গ্রামে চিরকাল থাকার আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমি তো অমর নই, মৃত্যু আমার অতি সন্নিকটে। তাই আমি আমার অস্থি তোদের জন্য উৎসর্গ করতে চাই। আমি মারা যাওয়ার পর তোরা আমার সৎকার করবি না। আমার মৃত গাছ থেকে এখানে একটা কাঁঠাল গাছ হবে, আর কাঁঠাল গাছ জাদু শক্তি প্রাপ্ত হবে, আর ওই কাঁঠাল গাছ তোদেরকে সাহায্য করবে, আর সাহায্যকারী কাঁঠাল গাছের মধ্যেই তোরা আমাকে খুঁজে পাবি। জানিস জানিস দিদি ভাই, এসব বলতে বলতে সাধু বাবাটা মারা যায়, আর সাধু বাবার কথা মতো তার মৃতদেহ আর সৎকার করানো হয় না। আর কদিন পরেই কাকতালীয় ভাবে সে স্থানে বিশাল বড় একটা কাঁঠাল গাছ হয়, আর সেই কাঁঠাল গাছ তখন থেকে গ্রামবাসীদের সাহায্য করতে শুরু করে। দেখো কাণ্ড, ফাগলি মেয়ে গল্প শুনতে শুনতে ঘুমিয়েই পড়েছে। যাক গিয়ে, রাত হয়েছে অনেক, এবার আমিও ঘুমিয়ে পড়ি। এরপর মিনতি ঘুমিয়ে পড়ে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। সাহায্যকারী কাঁঠাল গাছ, আর কতদিন তোমার এই গোড়ায় বসে আর কত কাঁদবো বলো তো? আমি কি আমার দুই বোনকে কখনো ফিরে পাবো না? সেদিন তোমার গোড়াতেই তো আমার দু বোনকে আমি হারিয়ে ফেলেছিলাম। আমার ছোট্ট দুটো বোন জলের জন্য অনেক কান্না করছিল। আমি ওদের এখানে বসিয়ে রেখে জল আনতে গিয়েছিলাম, আর ফিরে এসে আমার বন্ধুটাকে আর খুঁজে পাইনি। মা বাবা মরা বন্ধুটাকে আমি এতদিন আগলে রেখেছিলাম, হঠাৎ করে কেন হারিয়ে গেল আমার বন্ধুটো? সাহায্যকারী কাঁঠাল গাছ, তুমি তো সবাইকে সাহায্য করো, তবে আমার বন্ধুটাকে তুমি ফিরিয়ে দাও। বিলাসীর কথা শেষ হতে না হতেই সেখানে মিনতি চলে আসে। এভাবে কাঁদিস না রে দিদি ভাই, সাহায্যকারী কাঁঠাল গাছ এ গ্রামের সবাইকে সাহায্য করে, কাউকে কখনো নিরাশ করেনি, তোকেও নিরাশ করবে না। দেখিস, তোর দু বোনকে তুই একদিন ঠিকই পেয়ে যাবি। ঠিক বলেছ বুড়িমা, ধৈর্য রাখো, তুমি তোমার বন্ধুটাকে ঠিকই পেয়ে যাবে। তোমাদের তিন কন্যাকে এক আমি করেই ছাড়বো। কাঁঠাল গাছের কথা শুনে বিলাসী স্বস্তি পায়, আর বিলাসী তার দুই বোনকে ফিরে পাওয়ার জন্য আশায় দিন কাটাতে শুরু করে। হা 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 হা, আমার কবলে বন্দি থেকে মেয়ে দুটো বড়ই হয়ে গেল, এখন দুজনে প্রায় যুবতী। এবার আমি এই দুটো মেয়েকে ওই সাহায্যকারী কাঁঠাল গাছের গোড়ায় বলি দেব।
আর এদের রক্ত কাঁঠাল গাছের গোড়ায় পড়তেই কাঁঠাল গাছ মারা যাবে, আর তখন আমাকে বাধা দেওয়ার ক্ষমতা আর কারো থাকবে না। আমি হিজলতুরি গ্রামে দাপিয়ে বেড়াবো, আর যখন আমার যা ইচ্ছা হবে আমি তাই করব। আমার তন্ত্রবিদ্যা আর কেউ নষ্ট করতে পারবে না। যাক গিয়ে এবার মেয়ে দুটোকে নিয়ে তৈরি হওয়া যাক। মা উর্মি, মা গীতা, কোথায় তোরা? তাড়াতাড়ি এখানে আয়। তান্ত্রিকের ডাক শুনে উর্মি আর গীতা তার কাছে দ্রুত চলে আসে। হ্যাঁ বাবা বলো, হঠাৎ করে আমাদের দু বোনকে এভাবে কেন ডাকছো বাবা? তোমার কি কিছু দরকার? বলছি মা, আজ রাতে আমাদেরকে হিজলতুরি গ্রামে যেতে হবে। তোরা দু বোন তাড়াতাড়ি তৈরি হয়ে নে। হঠাৎ করে হিজলতুলি গ্রামে কেন বাবা? আর এই গ্রামটা কোথায়? হিজলতুলি গ্রামের মেয়ে হয়েও আজ হিজলতুলি গ্রাম চেনো না? আর চিনবেই বা কি করে? আমি যখন ওদের গ্রামের ওই কাঁঠাল গাছের গোড়ায় থেকে চুরি করে এনেছিলাম, তখন তো মেয়ে দুটো ছোট ছিল, তাই হয়তো ওদের কিছুই মনে নেই। আর মনে করাতেও চাই না, কারণ আমি অনেক খোঁজাখুঁজি করে এমন যমজ কন্যা পেয়েছি। তাই তো কোনো কিছু না ভেবে চুরি করে এনেছি, আর নিজের কন্যার পরিচয় দিয়ে বড় করেছি। কারণ যমজ কন্যার রক্ত ছাড়া যে কাঁঠাল গাছকে মারা সম্ভব হবে না। বাবা এত কি ভাবছো? তোমাকে প্রশ্ন করলেই তুমি কি যেন ভাবো। যাই হোক বোন, আমাদের আর জানতে হবে না, চল তো আমরা তৈরি হয়ে নেই। এরপর উর্মি আর গীতা তৈরি হয়, আর সন্ধে হতেই উর্মি আর গীতাকে নিয়ে তান্ত্রিক হিজলতুলি গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। আর তারা যখন হিজলতুলি গ্রামের সাহায্যকারী কাঁঠাল গাছের সামনে এসে দাঁড়ায়, তখন গম্ভীর রাত হয়ে গেছে। আর তান্ত্রিক সুযোগ বুঝে দুই বোনকে বন্দি করে আর বড় একটা তলোয়ার বের করে। এ কি বাবা, তুমি এসব কি করছো? তুমি এভাবে কেন বাঁধলে আমাদেরকে? আর এই তলোয়ার দিয়ে তুমি কি করবে বাবা? চুপ কর, কে তোদের বাবা? আমি তোদের বাবা নই, আমি তান্ত্রিক যাদব। আমি আমার স্বার্থ সিদ্ধির জন্য এখন তোদের বলি দেব। তান্ত্রিকের কথা শেষ হতে না হতেই কাঁঠাল গাছ থেকে আগুনের হলকা বের হয়, আর তান্ত্রিক সেই আগুনের হলকায় ভস্ম হয়ে যায়। ততক্ষণে সকাল হয়ে যায়, আর বিলাসী প্রতিদিনের মতো আজকেও সাহায্যকারী কাঁঠাল গাছের গোড়ায় আসে। এই যে মেয়ে, বলেছিলাম না তোমাদের তিন কন্যাকে আমি এক করবই। এই নাও তোমার দু বোন। এরাই একদিন আমার গোড়া থেকে হারিয়ে গিয়েছিল, তোমার দুই বোনকে ফিরিয়ে দিলাম। কাঁঠাল গাছের কথা শেষ হতে না হতেই সেখানে মিনতি আসে, আর এসব কথা শুনে মিনতি হাসতে হাসতে বলে, এ কি তিন কন্যা ও সাহায্যকারী কাঁঠাল গাছ? বারবার প্রমাণিত হচ্ছে কাঁঠাল গাছ কাউকে নিরাশ করে না। তবে দেখলি তো দিদি ভাই, তোর বোনদেরকে তুই ঠিকই ফিরে পেলি। আমি তোকে বলেছিলাম না তুই নিরাশ হবি না, কারণ এই কাঁঠাল গাছের মধ্যে যে সাধু বাবা বিরাজমান। রাখাল প্রতিদিন গরু চড়াতে এসে বাঁশি বাজাতো, আর তার বাঁশির সুরে মুগ্ধ হয়ে একটা পরী সেখানে আসতো। রাখাল আসতে এত দেরি করছে যে? কোনো সমস্যা হলো না তো? আজ দেরি হয়ে গেছে, যাই তাড়াতাড়ি গরুগুলোকে মাঠে রেখে বাঁশি বাজাই। ওই তো এসেছে রাখাল, এখন আমি ওর মিষ্টি সুর শুনতে পারবো। আজ যা রোদ উঠেছে, গাছের পাতা দিয়েও রোদ আছে, কোথায় যে বসি। আমি ওর কোনো কষ্ট হতে দেব না, আমি ওকে সাহায্য করি, তাহলে আর ওর কোনো কষ্ট হবে না। আমি বলতে না বলতেই ছায়া নেমে এলো, যাই ওখানে গিয়ে বসি। রাখাল বাঁশি বাজানো শুরু করে দিয়েছে, ওর বাঁশির সুর শুনলে আমার মনটা ভরে যায়। অনেকক্ষণ তো বাঁশি বাজালাম, এবার একটু ঘুমিয়ে নেই। ওই দেখ, রাখাল ঘুমোচ্ছে। এটাই মোক্ষম সুযোগ, আর এই সুযোগে আমরা ওর একটা গরু নিয়ে এখান থেকে পালিয়ে যাই। চল চল। রাখালের গরুটা নিয়ে পালাতে যাচ্ছে ওরা, দাঁড়াও এখনই মজা দেখাচ্ছি। এই এই, ভালো করে গরুটাকে ধর, যেন এই গরুটা কোনো শব্দ না করে। ও শব্দ করলে যে রাখালের ঘুম ভেঙে যাবে। রাখালের গরুটা নিয়ে কোথায় যাচ্ছ তোমরা? ওরে পড়ে, এখানে আবার পড়ে আসলো কোথা থেকে? ভালে ভালে গরুটা দিয়ে যাও বলছি।
নয়তো কি করবি কি তুই? হ্যাঁ, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? এই পরীটাকেও ধর। এত শব্দ শুনে রাখালের ঘুম ভেঙে গেল। এই লোক দুটোকে আর পরি এখানে কি করছে? আপনার ঘুম ভাঙানোর জন্য আমি দুঃখিত। আর এই লোক দুটো আপনার গরু চুরি করতে চাইছিল, তাই আমি ওদেরকে বেঁধে রেখেছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি না থাকলে আজকে আমার গরুটাকে হারাতাম। আমি এখন এদের ব্যবস্থা করছি। আমি আজ আসি তাহলে। এরপর থেকে আপনি সাবধানে থাকবেন। কি রে, কি ব্যাপারটা কি? আজ তুই এত সকাল সকাল গরু চড়াতে যাচ্ছিস যে? কাল তো তুই গরু চড়াতে যেতেই যাচ্ছিলি না। না বাবা, অন্য একটা কাজ আছে আর কি। তোর লক্ষণ তো সুবিধে ঠেকছে না। সে যাই হোক, ঠিক আছে, যা। আজকে তাড়াতাড়ি এখানে এলাম ওই পরীটাকে দেখার আশায়, কিন্তু পরীটাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। দেখতে পারতাম তাহলে খুব ভালো হতো। রাখাল আজকে এত তাড়াতাড়ি? দেখি তো মনে হচ্ছে কার জন্য অপেক্ষা করছে। আমি গিয়ে জিজ্ঞাসা করি কার জন্য অপেক্ষা করছে। আপনি এসেছেন? আমি এতক্ষণ আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আপনি আমার জন্য অপেক্ষা করছেন কেন? না মানে এরপর থেকে রাখাল প্রতিদিনই সেই পরীর সাথে দেখা করত আর পরীকে বাঁশি বাজিয়ে শোনাতো। আর এভাবেই তারা একে অপরকে ভালোবেসে ফেলে। আচ্ছা, আমার মেয়ে কোথায়? ইদানিং তো ওর দেখাই পাওয়া যায় না। পরী রানী, একটা দুঃসংবাদ আছে। আপনার মেয়ে পৃথিবীর মানুষের সঙ্গে মেলামেশা করছে। সে প্রতিদিনই ওই মানুষটার সঙ্গে দেখা করতে যায়। কি তুমি সত্যি বলছো? আমি এতবার মানা করার পরেও তানিয়া এই কাজ করছে? জি রানী পরী, আমি কালকে পৃথিবীতে গিয়ে নিজের চোখে এমনটা দেখেছি। আর ও রাখাল পুত্রের সঙ্গে মেলামেশা করছে। কে কে সেই রাখাল পুত্র? আমাকে আমাকে এক্ষুনি নিয়ে চলো। তোমাদের পরিরাজ্য মনে হয় অনেক সুন্দর। একদিন আমাকে তোমাদের পরিরাজ্যে নিয়ে যাবে? আচ্ছা, তোমাকে নিয়ে যাব, কিন্তু তোমাকে লুকিয়ে নিয়ে যেতে হবে, কারণ পরিরাজ্যে মানুষের প্রবেশ যে নিষেধ। নিষেধ কেন? আমার মা পরিরাজ্যের রানী পরী, সে কারণে। এ কি তানিয়া, তুই এখানে কি করছিস? মা, তুমি এখানে কি করে আসলে? আমার কথা বাদ দে, কিন্তু তুই এই ছেলেটার সাথে এখানে কি করছিস? মাফ করবেন, আমি আপনার মেয়েকে ভালোবাসি। আপনার অনুমতি থাকলে আমি তানিয়াকে বিয়ে করতে চাই। তুমি চুপ করো, আমি তোমার কাছ থেকে কিচ্ছু শুনতে চাই না। তানিয়া, আমি তোকে এত করে বোঝালাম, তারপরেও তুই এরকম ভুল করলি? ও অনেক ভালো মা, বাবার মতো নয়। তোর বাবাকে তো তুই দেখেছিস, বল সে কেমন ছিল? সব মানুষই এক, সবাই ধোঁকাবাজ। চল মা, এখান থেকে তুই চলে যা, চল। না মা, আমি ওকে ছেড়ে কোথাও যাব না। দরকার পড়লে আমি সারা জীবন পৃথিবীতেই থাকবো। কি বলছিস কি এসব তানিয়া? তুই জানিস না, তুই যতই পৃথিবীতে থাকবি ততই তোর শক্তি কমতে থাকবে, আর তখন তুই নিজে নিজে পরিরাজ্যেও ফিরে যেতে পারবি না। জানি মা, যেখানে রাখাল পুত্র নেই সেখানে আমিও যেতে চাই না। তোকে আমি এত কষ্ট করে বড় করেছি আজ এসব কথা শোনার জন্য? ঠিক আছে, তুই যখন এত বড় সিদ্ধান্ত নিয়ে নিয়েছিস তবে তুই এখানেই থাক, আমরা চললাম তবে। তানিয়া, আমার জন্য তুমি তোমার মাকে এত বড় কষ্ট দিলে। মা আমাদের ভালোবাসা কখনোই মেনে নিত না। সে সব মানুষকেই ঘৃণা করে। কেন? মানুষ তার কি এমন ক্ষতি করেছে? মা যখন আমার বয়সী ছিল তখন মা অন্য একটা মানুষকে ভালোবাসতো, আর তাও আবার সবার বিরুদ্ধে গিয়ে। সেই মানুষটা কি তোমার বাবা? হ্যাঁ, আমার বাবা। মা যেন তার পরিশক্তি না হারায় আর পরিরাজ্য থাকে, আর সেজন্যই মা বাবাকে পরিরাজ্যে নিয়ে গিয়েছিল। কিন্তু আমার বাবা আমার মার বিশ্বাসের দাম রাখেনি। কি করেছিল তোমার বাবা? আমার বাবার একমাত্র উদ্দেশ্যই ছিল পরিরাজ্যে জাদুর ফুলের রসের বোতলটা চুরি করার, যেটা খেলে তার চির যৌবন থাকবে। অন্য পরিদেরকে আহত করে বাবা সেই বোতলটা চুরি করে পালিয়ে যায়, আর তখন থেকে মা আর কাউকে বিশ্বাস করে না। খুবই দুঃখের বিষয়, কিন্তু আমরা তোমার মাকে দেখিয়ে দেব যে সব মানুষই খারাপ হয় না। আমার যে মেয়েকে ছাড়া আর ভালো লাগছে না। লালপুরি, তুমি কি আর পৃথিবীতে গিয়েছিলে? তুমি কি জানো আমার মেয়েটা কেমন আছে? কতদিন হলো আমি ওকে দেখি না। জি রানী পরী, আপনার মেয়ে আর ওই রাখাল পুত্র বিয়ে করেছে, আর তানিয়া সাধারণভাবেই মানুষের মতো জীবন যাপন করছে।
আমার মেয়ের এত জাদু ক্ষমতা থাকতেও ও সাধারণ মানুষের মতো কেন জীবন যাপন করছে? লালপরি, তুমি এখনই আমার মেয়ের কাছে আমাকে নিয়ে চলো। লালপরি পরীকে নিয়ে উড়ে সে পৃথিবীতে চলে গেল। আর সেখানে গিয়ে তারা দেখলো তানিয়া একাই কষ্ট করে সব কাজ করছে। তোমার এত জাদু ক্ষমতা থাকতেও তুমি যে কেন এত কষ্ট করো কে জানে। তোমাকে তো আমি বলেই দিয়েছি আমি আর পরিরাজ্যে ফিরে যাব না। এখানেই মানুষের মতো স্বাভাবিক জীবন যাপন করব। তাই এখন থেকে অভ্যেস করে নিচ্ছি, যেন পরে আমার মানিয়ে নিতে আর কোনো কষ্ট না হয়। সত্যি আমি খুবই ভাগ্যবান, তোমার মতো মেয়ে আর হয় না। দেখেছেন পরিরানী, ছেলেটা কিভাবে আমাদের মেয়েটাকে বশ করে ফেলেছে আর তানিয়াকে দিয়ে কষ্ট করাচ্ছে। ঠিক বলেছ, এটা তো সবেমাত্র শুরু। না জানি আমার মেয়েটার কপালে আরো কত দুঃখ আছে। লালপরি, তুমি আমার মেয়েকে এখান থেকে নিয়ে যাওয়ার উপায় বের করো। আমি আর ওকে এভাবে কষ্ট পেতে দেখতে পারবো না। জি পরিরানী, আমি আগে থেকে সব প্রস্তুতি নিয়ে এসেছি, আপনি শুধু দেখুন আমি কি করি। ঠিক আছে, আমি তোমার উপর ভরসা রাখলাম। তুমি তোমার কাজ ঠিকভাবে করো। রাখাল পুত্র, বাইরে একটু আসো তো। আরে আপনি না সেই লালপরি তানিয়ার মার সঙ্গে সেদিন এসেছিলেন? দাঁড়ান, আমি এখনই তানিয়াকে ডেকে দিচ্ছি। তানিয়াকে রাখতে হবে না, আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। আমার সঙ্গে? কিন্তু কেন? তানিয়ার মা তোমার সঙ্গে দেখা করতে চেয়েছে। তোমাদের সম্পর্কটা মনে হয় মেনে নেবে, কিন্তু তার আগে উনি তোমার সঙ্গে দেখা করতে চান। এটা তো খুশির সংবাদ। মা কোথায়? তাকে ডাকুন। তার অসুবিধা থাকার কারণে সে আসতে পারেনি। আর তুমি এই ফলটা খাও, ফলটা খেলেই তুমি পরিরাজ্যে যেতে পারবে। ঠিক আছে, আমি এখনই খেয়ে নিচ্ছি। কি হলো তোমার? তুমি এই সন্ধেবেলায় মাটিতে এভাবে শুয়ে আছো কেন? তাই তো, আমি যেন কোথায় যেতে চেয়েছিলাম মনেই পড়ছে না। যাই হোক, ঘরে চলো। তুমি আগে হাত মুখ ধুয়ে এসো। তুই আমাকে শিখাচ্ছিস আমাকে কি করতে হবে? তোর কথা শুনতে হবে আমাকে? আরে আরে, তুই বৌমার সাথে এভাবে কেন কথা বলছিস? ক্ষমা চেয়ে নে ওর কাছ থেকে। আমি ওর কাছে ক্ষমা চাবো? কখনোই না। আর তোর এত বয়স হয়েছে, তুই মরিস না কেন? আমাদের মাঝে কথা বলতে এসেছিস? রাখাল পুত্রের এমন অত্যাচারে পরি অনেক কষ্ট পায় আর তার পরিরূপ ধারণ করে তার মায়ের কাছে চলে যায়। মা, আমি বাবার কাছে আরেকবার যেতে চাই। আমি যে বাবাকে না বলে এখানে এসেছি। ঠিক আছে, শেষবারের মতো যখন যেতে চাইছিস তাহলে চল, আমরা সবাই যাই। রানী পরি, চলুন। তুই আবার কোন সাহসে আবার এখানে এসেছিস? আমি বাবার সঙ্গে দেখা করতে এসেছি। বাবা, আমার কোনো ভুল হয়ে থাকলে আপনি আমাকে মাফ করে দিন। আমি আর আপনার ছেলের সঙ্গে থাকবো না। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব, আর আপনিও চাইলে আমার সঙ্গে যেতে পারেন। আমার ভুল হয়ে গেছে। আমি যে কেন এমন আচরণ করেছি তোমাদের সঙ্গে আমি নিজেও বুঝতে পারছি না। তোমরা আমাকে ছেড়ে কোথাও যেও না, আমি যে থাকতে পারবো না তোমাদেরকে ছাড়া। আশ্চর্য ব্যাপার, জাদুর ফলটার ক্ষমতা তো 2 দিন ধরে থাকার কথা, কিন্তু এত তাড়াতাড়ি জাদুর ফলের ক্ষমতা শেষ হয়ে গেল কেন? আর ওর চোখ দিয়ে পানিও পড়ছে। কোনো মানুষের মনে সত্যিকারের ভালোবাসা না থাকলে তো এমন হওয়ার কথা না। তার মানে রাখাল সত্যি আমার মেয়েকে ভালোবাসে। এরপর পরিরানী তানিয়াকে সবটা খুলে বলল। এরপর তানিয়াও বুঝতে পারলো জাদুই ফলের কারণে রাখাল পুত্র তার সাথে এমন আচরণ করেছে। তানিয়া রাখাল পুত্রকে ক্ষমা করে দিল আর পরিরানীও তাদেরকে মেনে নিল। এরপর তানিয়া এবং রাখাল পুত্র সুখে শান্তিতে দিন কাটাতে থাকলো।